স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। সে আপনাদের অ্যাকচুয়ালি আমি এতক্ষণ একটু কানেক্টেড ছিলাম না, আমি কি কিছু মিস করেছি ইম্পর্টেন্ট কিছু? না না, আসসালামু আলাইকুম। অপেক্ষা করছিলাম। স্যার আপনার ভয়েসটা অনেক আস্তে আসতেছে, আজকে শোনা যাচ্ছে না। স্যার কেটে কেটে আসতেছে। এখন কথা শোনা যাচ্ছে? না স্যার, ক্লিয়ার না। ভলিউমটা অনেক কম। আচ্ছা, এখন একদমই মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলছি। ভলিউমটা অনেক কম, একটু সাউন্ড বাড়াবেন। সাউন্ড ভেরি লো। আমার এখানে অপশন নেই, আমি হ্যাঁ, মাইক্রোফোন একদমই মুখের আপনার কাছে। ভলিউম অনেক কম আসতেছে, হ্যাঁ, আমি শোনা যাচ্ছে না বলতে গেলে। আপনাদের ডিভাইসে ভলিউমটা একটু রেইজ করা যায় কিনা দেখুন, কারণ আমি একদমই মাইক্রোফোন মুখের। মেবি সবার ডিভাইসে ম্যাক্স ভলিউমটাই দেওয়া আছে, কিন্তু আপনার ভয়েসটা খুব লো স্যার, আসতেছে। আমার হ্যাঁ আমার সবসময় আপনার ফুল সাউন্ড শোনা যায়, আজকে শোনা যাচ্ছে না। আমার ডিভাইসে হ্যাঁ, ভলিউম হাই করা। একদম ডিভাইসের ভলিউম হাই করা আছে আমার। আচ্ছা, আমি অবশ্য একদমই মুখের সামনে মাইক্রোফোন নিয়ে কথা বলছি। এখানে আহ, আমার কাছে আর আপাতত কিছু নেই। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। স্যার আপনি কি কাইন্ডলি হেডফোন অথবা তেমন কিছু কানেক্ট করতে পারবেন? আমি হেডফোনই কানেক্ট করা।
দেখি আবার খুলে ভাইয়া আবার আপনি আবার কেটে দিয়ে আবার আবার জয়েন করেন ভাই। হ্যালো, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার, এখন শোনা স্যার যাচ্ছে। এখন শোনা জি যাচ্ছে স্যার ক্লিয়ার স্যার। এখন এখন শোনা যাচ্ছে, খুব সুন্দর করে শোনা যাচ্ছে। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্ক ইস্যু বা কিছু একটা হচ্ছে, কারণ মাইক্রোফোন আগে যেখানে ছিল সেখানেই আছে, ওখানে নেই, কথা নাথিং এলস। আচ্ছা, যাই হোক, আমরা নিয়ে কথা বলি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ যে অ্যাসাইনমেন্টটা গতদিন দিয়েছিলাম ওটাকে পুনরায় আবার আপনাদেরকে করতে দিয়েছিলাম। তো যেটা ইস্যু হচ্ছে, ইনবক্সে 15 আগস্টের কোনো ইমেইল বা কিছু দেখা যাচ্ছে না। জুমের যে সকল মেইল আসলে ডিলিট করেছি আরো ফিল্টার করার জন্য। ও আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, মাই মিস্টেক, একটা অন্য জিনিস। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না Sometimes ওকে, high, sometimes হ্যাঁ হ্যাঁ, না এখানে পাবো, এখানে পাবো, কারণ হচ্ছে মানে এই শিখনের 2টা মেইল অ্যাড্রেস দেওয়া, তো আমি আরেকটা দিয়েছিলাম। যাই হোক, দেখা যাক কি অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনভাইটেশন কন্টেক্সটে কি কি দিয়েছিলাম এবার? বিগ ফ্যান অফ ক্রিকেট। ওকে, ঠিক আছে। ক্রিকেট নিয়ে কি ইনভাইটেশন, ক্রিকেট বোর্ড স্পেশাল ইভেন্টস, ড্যারি লিখন না তো, মিস্টার হোসেন। সরি স্যার, এটা খেয়াল করে আচ্ছা, অসুবিধা পাঠিয়েছি। নেই, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, প্রবলেম, হ্যাঁ, সুন্দর হয়েছে। ওয়াচ দ্য ভিডিও, ভিডিও অথবা জয়েন দিতে পারেন। যাই হোক, সুন্দর হয়েছে এটা, ভেরি গুড। পর ইমেজেস, এটা একটু সাসপিশিয়াস ভাবছে। Cricket fans like you can watch an exciting free live cricket match. ওকে, বেবি ফ্রি বা মানে কিছু একটা শব্দ দিয়ে ট্রিগার হয়েছে গুগল, যেন এটাকে সাসপিশিয়াস বিবেচনা করছে। মানে ফটোগুলো লোড হয়নি। আচ্ছা, যাই হোক, এটাও একটা স্যার কনসেপ্ট। আপনি শো ইমেজেস দিলে তারপর দেখাবেন, নাহলে ফটো দেখাবে না। হ্যাঁ, ও সাসপিশিয়াস ভাবতেছে ওটাকে। হুম হুম হুম, ভিতরে দেখি কিছু নেই, একদমই ব্ল্যাঙ্ক। এটা কি হলো তাওসিফ সাহেব? এক্সক্লুসিভ ফ্রি পাস, dear Mr. Hossein, I have some exciting news. Okay.
সরাসরি ভাবে ফ্রি পাস দিলেও ওকে বলা যায়, এটা একটা কি বলে অ্যাট্রাকশনের একটা ফাঁদ মতো কাজ অনেকে করে। কি করবে, হ্যাঁ অনেকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, অনেকে ক্লিক করতেও পারে। ফ্রি পাস ওকে। দুইটা প্রায় কাছাকাছি কনসেপ্ট। লাইভ ক্রিকেট ম্যাচ, না সরি আগেরটা ক্রিকেট ইনভাইটেশন আর ফ্রি পাস। ওকে, দেখা যাক পরটা। অপরচুনিটি টু মিট বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, হ্যাঁ এটাও একটা সুন্দর কনসেপ্ট। সিকিউর স্পট, রেজিস্টার হেয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিসিবি, এটাও একটা সুন্দর কনসেপ্ট। ক্রিকেট ফ্যান ক্লাব, এটাকে খুব বেশি অ্যাট্রাকটিভ মনে হলো না। এক্স ওদের দেয়া, নো প্রবলেম। মেম্বারশিপ পোর্টাল, একই মেইল দুবার। অন লটারি অফ বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ টিকেট। তবে এইটার ক্ষেত্রে একটা কনটেক্সট, যে এই মুহূর্তে ম্যাচ চলছে বা বেটিং নিয়ে কেউ কোনো নিয়েছেন, যে বেট অ্যান্ড উইন ডলার সামথিং, এক্সক্লুসিভ ক্রিকেট ইয়ার অফার জাস্ট ফর ইউ মিস্টার হোসেন। এখানে কোনো লিঙ্ক বা কিছুই দেননি। হ্যাঁ, আবার এটা বেস্ট ট্রিগার্স ইউর নেম এরকম দিয়ে রেখেছেন। ইনভাইটেশন ওকে, বাংলাদেশ ক্রিকেট ম্যাচ, এটা জাস্ট হিজিবিজি লেখা মনে হচ্ছে, আকর্ষণীয় মনে হচ্ছে না, কিন্তু একই কনসেপ্ট, সবাই একই কনসেপ্ট অ্যাপ্লাই করছে ক্রিকেট ম্যাচ স্যার কিছু। আবিদুল কবির যেটা আছে ওটা কি স্যার ক্লিক বাটনটা এসেছে একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, এটা এসেছে, ওকে। এটা সুন্দর হয়েছে ডিজাইন, এবং ক্লিক করার কি বলে সম্ভাবনাটা এখানে, এটা সুন্দর হয়েছে। ইনভাইটেশন ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ওকে এটাও সুন্দর, কিন্তু এই ভিতরে কি করেছেন লরেন এইসব দামি টেক্সট দিয়ে রেখেছেন, তাহলে তো হলো না। ওকে, দামি টেক্সট দিয়ে রাখলে তার মেইল তো কাজ লাগলো না। ইনভাইটেশন ইনভাইটেশন ইনভাইটেশন, অনলি ইনভাইটেশন, আর কিছু। আলি এক্সপ্রেস, proton.me, না ইমেজ ফেটে গিয়েছে, বেশি বড় হয়ে গিয়েছে। স্যার পিসি দিয়ে করার কারণে রেজুলেশনটা আর কি এরকম হয়ে গেছে। Okay, তো চোখে লাগছে, এত এরকম দিলে মানে পড়ার আগ্রহই থাকবে না। ওকে, এটা বেশি চোখে লাগছে।
পেলাম স্প্যামে কি অবস্থা। ক্লেম এর ফ্রি পাস টুডে অ্যাটাকের আগেই ফিল্টার হয়ে গিয়েছেন। ফ্রি পাস, ক্লেম এর ফ্রি পাস। ওকে, এটাও একটা ভালো কনসেপ্ট। ব্যাট দিচ্ছেন। আচ্ছা, এটা টাইটেলটা সুন্দর। বডিটা আর একটু ডিজাইন করে হবে। ওকে, আচ্ছা, আপনাদের এগুলো কিন্তু অলরেডি স্প্যামে চলে গিয়েছে, কিছু ওয়ার্ড বা লিঙ্কের জন্য ট্রিগার করেছে গুগলকে, সে পাঠিয়ে দিয়েছে বোনাস ফ্রম ক্রিকেট। না, এটা হয়নি সিয়াম আহমেদের, এটা কিছুই জাস্ট মনে হচ্ছে হিজিবিজি কি জানি লেখা। এই টাইপের লেখা দেখলে মানুষ এমনিতেই পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছেন, তো স্প্যামে এসে বসে আছে। যাই হোক, তারপরও অনেকের মিসিং এখানে। মিসিং তানজির আহমেদের মিসিং। আপনি যে বা ওখানে জাস্ট মেইল করেছেন, এখানে কিছু কিন্তু আপলোড করেননি। ওকে, মার্কস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার দেওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা গতদিন তো দুইটা সেশন নিয়েছিলাম, তাই না? 15, 16। জি স্যার। 16 নম্বর কি কি নিয়ে আলোচনা করছিলাম 16 নম্বর ক্লাসে? লাস্ট সেশনটার আলোচনা কি কি নিয়েছিল? এটা নিয়েই ছিল যে ফিশিং এগুলার ব্যাপারেই ছিল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ ছিল। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ছিল ওটাও ছিল। ডার্ক ওয়েব, এটার আলোচনা করিনি। ডার্ক ওয়েব, না স্যার, ডার্ক ওয়েব করা না হয় স্যার, অ্যানোনিমিটি। করেননি। অ্যানোনিমিটি করা হয়েছে স্যার। আচ্ছা, পুরা অ্যানোনিমিটির আলোচনা হচ্ছে, ডার্ক ওয়েবটা বাকি রয়েছে, তাই তো? জি। হ্যাঁ, অ্যানোনিমিটিটাও স্যার পুরাপুরি আলোচনা করা হয়েছিল না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার ধরেন আমরা আজকে যে মেল পাঠানোর যে বিষয়টা দেখেছিলাম স্যার, স্যার এরকম কি করা যায় যে ধরেন আমি আহ, মানে টিকিট কাউন্টিং এর এমন একটা বিষয়, এমন একটা ওয়েবসাইট যেটা জেনুইন ভাবে আছে, তো সে যে ফর্মটা ফিল আপ করবে, সে ইনফরমেশনটা আমার কাছে আসবে, প্লাস হচ্ছে যে ওই ওয়েবসাইটে যে ফর্মটা ফিল আপ হবে ওটাও অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এরকম কি কোনোভাবে করা যায় স্যার? আরেকটা বিষয় হচ্ছে স্যার, যেমন ধরুন বাংলাদেশের যে ক্রিকেটের যে মেল আছে, একদম সেম টু সেম এরকম মেল কি তৈরি করা যাবে স্যার? এটা একটু জানার ছিল স্যার। তার ক্ষেত্রে মানে ভিকটিম ইনপুট দিবে, ওটা আপনার কাছেও আসবে, আবার মেইন ওয়েবসাইটেও যাবে, এমন করা যায় কিনা। এক্ষেত্রে ব্রাউজারের কিছু সিকিউরিটি পলিসি আছে, সেম অরিজিন পলিসি একটা এরকম কনসেপ্ট, যার কারণে যদি মানে আপনি যেই সাইটটা দিয়ে বোকা বানাতে চাচ্ছেন, ফর এক্সাম্পল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, হ্যাঁ, ওটা দিয়ে ভিকটিমকে আক্রান্ত করতে চাচ্ছেন, এখন ওই সাইট যদি এমন হয় যে মাঝখানে একটা ম্যালিশিয়াস সাইট থেকে আপনি ফরম্যাট ডাটা পাঠাচ্ছেন, ওটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকে, এবং ব্রাউজারের এই যে কিছু সিকিউরিটি ফিচার এটা ডিসেবল যদি করা থাকে, সেক্ষেত্রে হয়তো এমন হবে যে ভিকটিম আপনার ম্যালিশিয়াস সাইটে ইনপুট দিচ্ছে আর ওটা
আপনার কাছেও থাকবে, প্লাস আপনার কাছ থেকে আপনি অ্যাকচুয়াল সাইটে ফরওয়ার্ড করে দিচ্ছেন। এটা এটা সম্ভব না, কিন্তু এটা পসিবিলিটি কম। ঠিক আছে, মানে এটা একদমই ব্রাউজারের বেসিক কিছু ফিচার এখন প্রায় সব জায়গাতেই থাকে। আর সেকেন্ড বলছিলেন যে ওদের মতো ইমেইল তৈরি করা সম্ভব কিনা, ইমেল অ্যাড্রেস, তাই তো? একদম জি পুরো স্যার, জি স্যার। একদম পুরোপুরি ওদের নামের সম্ভাবনা, কারণ এই যে ডোমেইন নেমের ক্ষেত্রে আমরা দেখেছি না যে স্যার, আমাদের আমি এখানে একটা প্রবলেম ফেস করছিলাম। যেমন বাংলাদেশের যে মেল আছে, সেম টু সেম মেল তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু ডোমেনের কারণে পারছিলাম না। আর সেকেন্ডলি হচ্ছে স্যার, ওখানে আমি একটু মানে চোখে না লাগার মতো কিছু চেঞ্জ করতে চেয়েছিলাম। তারপরও স্যার, এরকম ফ্রি ডোমেনের মাধ্যমে তৈরি করা যায় এরকম খুব কম। এরকম যদি সোর্স থাকতো বা এরকম যদি ওয়ে থাকতো আমাকে জানালে ভালো হতো স্যার। পুরোপুরি হুবহু ওদের মতো হবে না। হ্যাঁ, দেখা যাবে মনে করুন বাংলাদেশ ক্রিকেট ডট কম এরকম একটা আছে, আপনি বাংলাদেশ -ক্রিকেট বা এরকম কাছাকাছি নামের ডট কম এর জায়গায় .net .xyz এরকম সামান্য কিছু ভেরিয়েশন করে চোখের ধাঁধায় ফেলে আহ, কাজটা করা যেতে পারে, কিন্তু 100% হুবহু ওরকম করা যায় না, কারণ ডোমেইন নেমের জিনিসটাই ইউনিকনেসের জন্য। জি স্যার, কিন্তু ওইটাও পারছিলাম না যে হালকা একটু চেঞ্জ করব, ওটাও পারছিলাম না স্যার। মানে আমার জানা ছিল না আর কি স্যার, একটু হ্যাঁ, যদি ওই বলতেন। ক্ষেত্রে আপনাকে ওই ডোমেইনের প্রাইজের উপর ডিপেন্ড করে, যেমন যেমন আপনি দেখেছেন .com বা .org যেগুলো খুব কস্টলি, তো ওগুলো দিয়ে পারবেন ভাই না। আমার ফ্রি ডোমেইন 30। যেগুলো পাওয়া যায়, ফ্রি ডোমেইন গুলোর মানে এরকম খুব বেশি ভালো বা ট্রাস্টওয়ার্দি ডোমেইন কিছু আছে, বেশি নেই, এজন্যই আপনার ডিফিকাল্ট লাগছিল। আপনি কি কি ট্রাই করেছেন ডোমেইন নেমের ক্ষেত্রে? স্যার, আমি নর্মালি ওই আহ, বেশ কয়েকটা ফ্রি ডোমেইনের মাধ্যমে জিমেল তৈরি করে চেয়েছিলাম, জিমেল মেল তৈরি করে চেয়েছিলাম, মানে আপনাকে মেল করতে, যেখানে আমাকে টার্গেট দেওয়া হয়েছিল আর কি। বাট আমি মেলটাই তৈরি করতে পারছিলাম না, মানে কোনোভাবেই সিমিলার তো হচ্ছিল না। আর ডোমেন বিভিন্ন ভাবে ট্রাই করেও হচ্ছিল না। আমি চেয়েছিলাম যে .com বা .bd এসব বাদ দিয়েও করতে, বাট তারপরেও আমাকে অ্যালাউ করছিল না আর কি কোনোভাবে। সেক্ষেত্রে আমি একটা প্রসেস জানি, মানে এর বাইরেও আরো অনেক প্রসেস থাকতে পারে। আমি একটা জানি, সেটা হচ্ছে ডোমেইন নেম কিনে মানে ওই সার্ভারে মেইল সার্ভার যেটা SMTP, হ্যাঁ, 25 নম্বর পোর্ট, ওইটাকে কনফিগার করা লাগে যে কেউ মেইল করলে আমার সার্ভারের এই পোর্টে এই ডোমেইন নাম দিয়ে আসবে। সেক্ষেত্রে মানে ভ্যালিড হোস্টিং প্লাস ভ্যালিড এক ডোমেইন নেম পারচেস করে তারপর কাজটা করা লাগে। ওকে, তবে ওটা মানে যেটা হবে যে সিমিলার নাম নিয়ে একটা এরকম কনফিগার করতে পারবেন, এতটুকু, এর বেশি আপনার করার ক্যাপাসিটি কম, হুবহু আপনার করা। ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে? আমার নেট স্লো করছিল। জি স্যার। এখন এখন আচ্ছা শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে একটু ড্রপ করে নেটওয়ার্ক। আপনার কথা শোনা যায় না, মেবি ড্রপ করতেছে আবার। বৃষ্টি হলেই এক অবস্থা। আচ্ছা, ক্লাস রেকর্ডে ওই অ্যান্সারটা আবারও পাবেন, নো প্রবলেম। আর কারো কোশ্চেন আছে? স্যার আমাদের ইমেলটা যেন স্প্যাম ফোল্ডারে না যায় এই জন্য আমরা কি করতে পারি?
এই জন্য গত দিনও এবং আজকেও যে জিনিসটা বোঝালাম, এটা মেনশনও করেছিলাম যে আমাদের কাছে আমরা পুরোপুরি নিশ্চিতভাবে জানি না গুগল কি কি কারণে ফিল্টার করে। হ্যাঁ, ওদের যে অ্যালগোরিদম এটা পুরোটা আমাদের কাছে অজানা। আমরা যেটা ভাইয়া বাইরে প্রেজেন্ট কি ডেকে ফেলছেন? না না এখনো নেইনি। আচ্ছা, বাইরে থেকে যেটা আমরা আইডিয়া করতে পারি যে কিছু ওয়ার্ড সরাসরি লিঙ্ক পেস্ট করে, কিছু ওয়ার্ড বলতে ফ্রিতে দেওয়া হচ্ছে, গিভ অ্যাওয়ে ফ্রি, তারপরে মনে করুন পাসওয়ার্ড। হ্যাঁ, মানে কোনো ইমেলে যদি পাসওয়ার্ড শব্দটা উল্লেখ থাকে, মানে এমনও হয়েছে আমি মনে করুন আমার নিজের মেইল থেকে নিজেকে ইমেল করেছি, হ্যাঁ, কিন্তু সেখানে পাসওয়ার্ড শব্দটা উল্লেখ ছিল মেইলের বডিতে, তাকে স্প্যামে পাঠিয়ে দিয়েছে। ওকে, এমনও হয়। সেরকম কিছু ওয়ার্ড ওকে ট্রিগার করে, এখান থেকে সরাসরি লিঙ্ক পেস্ট করে। সেজন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি লেখা যায় সরাসরি ফ্রিতে টাকা দিচ্ছি এভাবে না উল্লেখ করে যে আমাদের ক্যাম্পেইনে আসো, এখানে তোমার জন্য সুযোগ আছে, ফ্রি টাকা দিচ্ছি না বলে সুযোগ আছে, কথাটা পজিটিভ মনে হয় এবং লেস ভালনারেবল বা সাসপিশিয়াস মনে হয়। একটু শব্দের তারতম্য করে, এবং এক্ষেত্রেও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আচ্ছা, অন্য অ্যাকচুয়াল ভিকটিমকে মেইল পাঠানোর আগে আমার নিজেরই আরেকটা জিমেইলে বা আপনার বন্ধুর একটা মেইলে সেন্ড করে দেখতে পারেন যে আচ্ছা, এই ওয়ার্ডের জন্য এটা কি স্প্যামে যায় কি যায় না। ওকে, স্যার আমার আরো একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার ফিশিং আর স্পফিং এর স্পফিং বোধহয় এটার মধ্যে তফাৎ কি স্যার? ফিশিং এ আমরা হচ্ছে লোভ লাগিয়ে এটা একটা অ্যাট্রাকশন দিয়ে ক্রেডেনশিয়াল চুরি করছি। আর স্পুফিং এর কনসেপ্টটা হলো যে আমি নিজেই প্রিটেন্ড করছি আমি সেই ব্যক্তিটা। ডিএনএস স্পুফিং বা আইভি স্পুফিং এ যেটা হয়, তো অন্যর আইডেন্টিটিটা ব্যবহার করে আমি কাজ একটা কি বলে একটা ছদ্মবেশ মতো ধরছি, এমন একটা কনসেপ্ট। ওকে, স্পুফিং ওকে জিনিসটা অনেকটা নেটওয়ার্ক লেয়ারে বা আমাদের যে প্রোটোকল যেগুলো আছে এই লেয়ারে স্পুফিংটা কাজ করে। আর অ্যাপ্লিকেশন লেভেলে মনে করি যে আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি ইমেইলটা, এই লেভেলে ফিশিংটা কাজ করে থাকে। Okay? যদি ওই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আমি কাউকে বোকা বানাতে চাই, সেক্ষেত্রে স্পুফিং টেকনিকটা কাজে লাগবে। আর যদি ইমেইলের বডির মাধ্যমে বোকা বানাতে চাই তখন হচ্ছে ফিশিং। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, স্যার হ্যাঁ বলুন। স্যার গ্রাভিফের মতো ওয়েবসাইট গুলো কি আমাদের মানে টার্গেট ডিভাইসের এক্সাক্ট আইপি দেয়? না, যাদের ব্রডব্যান্ড কানেকশন, ব্রডব্যান্ডের ক্ষেত্রে তো এক্সাক্ট আইপি দেয় না। সেক্ষেত্রে আমরা আইডিয়া পেতে পারি যে অমুক এলাকায় আছে। কারণ আপনার বাসাতেও আপনি যদি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এরকম কোনো সাইটে যান, যে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এটা আপনার আইএসপি যে সুইচ বসিয়ে রেখেছে এলাকায় সেটার লোকেশন। সবসময় পিন পয়েন্ট করে লোকেশন নিশ্চিত বলতে পারি না যে এই ব্যক্তিটা ওইখানেই আছে। তবে আহ, কিছু ক্ষেত্রে যদি এমন হয় এন্টারপ্রাইজ এরকম, ওরা অনেক সময় নিজেদের ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে থাকে। হ্যাঁ, এমন নেট কানেকশন নেয় যাতে নেট স্লো না হয়, এর জন্য নিজেরাই ডেডিকেটেড পাবলিক আইপি অ্যাড্রেস নেয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা অনেকটাই নিশ্চিত এটাই তাদের লোকেশন। ওকে, তো এই জন্য আরেকটু মানে ব্যাকগ্রাউন্ড একটা কোশ্চেন ছিল, ইনভেস্টিগেশনটা দরকার। হ্যাঁ, তার মানে ব্রডব্যান্ডের ক্ষেত্রে যতগুলো ডিভাইস, যতগুলো রাউটার কানেক্টেড থাকবে একটা সুইচের আন্ডারে, সবগুলোর আইপি সেম থাকবে।
সেম বলবো না, একটা আইপি পুল ব্যবহার করে, মানে ওদের কাছে কয়েকটা পাবলিক আইপি থাকে। মনে করুন এখন কমিউনিকেশন করতে হবে, যেই পাবলিক আইপি, মনে করুন 5টা পাবলিক আইপি অ্যাড্রেস ওদের আছে, আর এলাকায় 30টা বা ডিভাইস বা 50টা ডিভাইস ওদের কানেকশনে দেয়া। তো 5টা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে ঘুরে ঘুরে মনে করুন এখন এই পাবলিক আইপি অ্যাড্রেসটা অ্যাভেলেবল আছে, বা এই বিল্ডিং এর জন্য এই পাবলিক আইপি অ্যাড্রেসটা, ওইটা দিয়ে কমিউনিকেশন করতে থাকবে। অনেক সাইট অনেক সাইট আছে যেগুলো আইপি সেনসিটিভ। আমি কি কোশ্চেনটা করতে পারি? আসলে কারো এক কথাই এক বুঝতে মিনিট। পারিনি। আমি স্যার বলতে চাচ্ছি অনেকগুলো সাইট আছে যেগুলো আইপি সেনসিটিভ, যেগুলোতে একটা আইপি যদি সাসপিসিয়াস মনে হয় ওগুলো থেকে ব্যান করে দেয়। সেক্ষেত্রে আমার এই কানেকশনের মধ্যে আমার সাথে যারা যারা ইউজ করতেছে অন্য রাউটার বা অন্য বাসায় একই লাইনে, তো তাদের মধ্যে কেউ যদি আইপি ব্যান খায় কোনো সাইটে, তাহলে কি সবারটাই কি এটাতে এফেক্টেড হবে কিনা? যদি ওই ওই পাবলিক আইপি মানে যেটাকে স্পেসিফিক করে ব্যান করেছে, মনে করুন 72, লাস্টে 72 এই পাবলিক আইপি কে ব্যান করেছে, ওইটা ব্যবহার স্যার করে যে আপনার রিকোয়েস্ট সাউন্ড করে অনেক আস্তে আসতেছে। সবাইকেই হচ্ছে ব্লক দিবে, মানে ওটা দিয়ে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। স্যার আপনার কথা ক্লিয়ারলি শোনা যায় না, একবার একদম কমে যায়, একবার হঠাৎ করে বেড়ে যায়, আবার মিডিয়াম সাউন্ড থাকে, এরকম ফ্ল্যাকচুয়েট করতেছে ভয়েস। ওকে, এখন আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? জি, আসসালামু ভাইয়া আলাইকুম। ভাইয়া আমার কোয়েশ্চেন একটা ছিল কোশ্চেন আমার। আছে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। ভাইয়া ভাইয়া ইথিক্যাল হ্যাকিং এর এই যে সেক্টরটাতে সব থেকে মানে ভ্যালুয়েবল, সব থেকে দামি কাজ কি পেনিট্রেশন টেস্টিং? আমি মানে কোন হিসাবে, মানে স্যালারি হিসেবে না চাহিদা হিসেবে, একটু একটু যদি বলেন। ধরে মানে কোন কাজটাতে সব থেকে বেশি স্যালারি পাওয়া যায়? আমি ও, আমি ইউটিউবে যত ভিডিও দেখছি ম্যাক্সিমাম সবাই পেনিট্রেশন টেস্টিংটাকে বলে, এই জন্য বলতেছি মানে আদৌ আসলে কি এটা কিনা। পেনিট্রেশন টেস্টিংটাও ব্রড যেমন ভাইয়া ক্যাটাগরি। ওএসসিপি, তারপরে সিইএইচ, তারপরে ওএসসিপি, তারপর বড় বড় ইন্টারন্যাশনাল যত বড় বড় পরীক্ষাগুলো আছে এগুলো সবগুলো পেনিট্রেশন টেস্টিং এর উপরে ভিত্তি করে করা হয়েছে, এই জন্য বলতেছি। আচ্ছা, এই আপনার ভুল ধারণাটা কোথায় আছে? পেনিট্রেশন টেস্টিং বলতে স্যার শোনা বোঝাচ্ছে, যাচ্ছে না। শোনা কথা যায় না, বুঝে যাচ্ছে কথা না। অনেক আস্তে। আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি, এখন শুনতে পাচ্ছি। ওকে ওকে, মাঝে মধ্যে নেটওয়ার্ক একটু ড্রপ করে থাকে। বলছিলাম যে পেনিট্রেশন টেস্টিং শব্দটাকে একটু সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে বিষয়বস্তুর সিকিউরিটি টেস্টিং করা। এখন সিকিউরিটি টেস্টিংটা বিভিন্ন রকমের হতে পারে, বা বিভিন্ন ক্ষেত্রের হতে পারে। যেমন একটা ব্যাংকের ফিজিক্যাল সিকিউরিটি আছে কিনা, তারপর তাদের দরজায় লক আছে কিনা, জানালা দিয়ে একটু ভিতরে ঢোকা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু সিকিউরিটি টেস্টিং এর ভিতরে পড়ে। ঠিক আছে, এগুলো ওয়ান কাইন্ড অফ পেনিট্রেশন টেস্টিং। ওকে, তো ওভাবে ওভারঅল বিবেচনায় বলতে গেলে হ্যাঁ, সাইবার সিকিউরিটির একটা সেকশন পেনিট্রেশন টেস্টিং, এটার অনেক ডিমান্ড আছে, এটার স্যালারিও বেশি, ডিমান্ড আছে। কিন্তু পেনিট্রেশন টেস্টিং এর ভিতরেও কতগুলো ক্যাটাগরি বা সেক্টর আছে। ওকে, স্যালারি সবচেয়ে বেশি হয় আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, আমি খুব ক্ষুদ্র মানুষ, ছোট অভিজ্ঞতা। তো এখানে যেটা দেখেছি, যারা এক্সপ্লয়েট ডেভেলপমেন্টের কাজ করে, এটাও পেনিট্রেশন টেস্টিং এর একটা পার্ট। ওকে, একটু অভিজ্ঞ হলে এক্সপ্লয়েট ডেভেলপার যারা, মানে যারা অ্যাকচুয়ালি হ্যাকিং এর টেকনিক গুলো হ্যাঁ, আর একটা শুনছি তৈরি ক্লাউড করে। ক্লাউড সিকিউরিটি, ওইটাও কি অনেক ডিমান্ডিং?
আচ্ছা হ্যাঁ, সবগুলোই ডিমান্ড সবগুলোরই আছে। স্যালারি যেহেতু জিজ্ঞাসা করছেন, ওই পার্সপেক্টিভে বলছেন যে সবচেয়ে বেশি দেখা যায় এক্সপ্লয়েট ডেভেলপারদের স্যালারি 2-3 বছরের অভিজ্ঞতা হলে 3-3.5 লাখ ডলার ইয়ারলি তাদের স্যালারি হয়ে থাকে, মানে হিউজ। ঠিক আছে, এবারে যে শুধু পেনিট্রেশন টেস্টিং বা অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টার তাদের স্যালারি এরকম এভারেজ 1-1.5 লাখ ডলার মতো হয়ে থাকে। এক্সপ্লয়েট ডেভেলপারদের স্যালারি হয়ে থাকে আরো বেশি। ওকে, তবে বাংলাদেশে পার্সপেক্টিভে বাংলাদেশে আসলে সবাই ক্ষেত্রে যেটা হয় যে একজন একের ভিতরে সব চাইলে ছোটদের বই থাকে না যে একের ভিতরে সব, এক বইয়ে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখায় দেয়। বাংলাদেশেও সিকিউরিটি ফিল্ডে অধিকাংশের চাহিদা থাকে এরকম যে একজনকে দিয়ে সব কাজ করে নেব। হ্যাঁ, এমনকি সেদিন একজন দেখলাম আইটি হেড, তাকে দিয়ে অফিসের কিবোর্ড ঠিক করাচ্ছে। মানে আইটি হেড তাকে যদি এই টাইপের কাজ দেয়, যাই হোক, তাদেরও কিছু বলার নেই। এই টাইপের কাজ করা লাগে, যেহেতু এটা বাংলাদেশ, আমেরিকা না। তো বাংলাদেশের ক্ষেত্রে পেনেট্রেশন টেস্টিং এর আদার যেই ফিল্ড গুলো আছে বা সাব ক্যাটাগরি গুলো আছে, সেগুলো প্রযোজ্য হয় না সবগুলোতেই। ভালো বা একটা মিডিয়াম লেভেলের আইডিয়া রাখা লাগে। আর আমাদের কোর্সে আমরা পেনেট্রেশন টেস্টিং, যেটা ইথিক্যাল হ্যাকিং আর পেনেট্রেশন টেস্টিং এর পার্থক্য নিয়ে একদম প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসে বলেছিলাম। ওকে, ওই ক্লাস ভিডিওটা আবার দেখতে পারেন। আমরা আমাদের এইখানে কোর্সের যে অ্যাপ্রোচটা, এটা পেনেট্রেশন টেস্টিং অ্যাপ্রোচ যেটা, এটা নিয়েই করা। ওকে, যেমন এই আর 2-3 ক্লাস পরে আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং এর যে মডিউলটা শুরু হবে, সেখানে সরাসরি পেনেট্রেশন টেস্টিং এর যে সকল স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল যে সকল স্ট্যান্ডার্ড আছে, যেভাবে যে মেথোডোলজি অ্যাকচুয়ালি পেনেট্রেশন টেস্ট করা হয়, সরাসরি সেটা নিয়েই দেখাবো। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। ভাইয়া ধরেন আমি তো একজন, মানে আমি যখন মার্কেট প্লেসে কাজ করব, ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমি একজন ইথিক্যাল হ্যাকার, মানে আমি সাইবার সিকিউরিটি রিলেটেড কাজকর্মগুলো করি। এখন ধরেন আমার আর একটা ভালো দিক আছে, সেটা ধরেন আমি অ্যামাজনে FBA সেলার, ঠিক আছে। তারপর ধরেন আমি ওয়েব ডেভেলপিং ও পারি আমি, তার মানে তিনোটা স্কিল আমি অনেক ভালোভাবে পারি। এখন ধরেন আমি সেম অ্যাকাউন্টে আমি 3 রকম কাজ করতেছি, এটা কি আমার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে আমার উপরে, বা প্রফেশনালিজমে কোনো হার্ম করবে এটা? আহ, এটা এটা নিয়েও ভিন্ন মত আছে। কেউ কেউ একটা প্রোফাইল দিয়ে মানে সব ধরনের কাজ করার চেষ্টা করে, তাতে করে রিভিউ রেটিং ভালো থাকে বা রেগুলার কাজ আসে, এটা একটা অ্যাপ্রোচ। তবে আমার ক্ষেত্রে যেটা আমার অবজারভেশন, সেটা হচ্ছে একটা নিড সিলেক্ট করে বা তার সাথে সাব প্রফেশনাল তার যায় এরকম 1-2টা রাখা যেতে পারে। যেমন সিকিউরিটি টেস্টিং যেটা, এটার সাথে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট, কম্পিউটার নেটওয়ার্কিং, মানে এগুলো কিন্তু সিমিলার। হ্যাঁ, এটা সিকিউরিটির সাথে কম্পিউটার রিলেটেড কিছু বা কম্পিউটার সায়েন্স রিলেটেড আরো কিছু ফিল্ড। তো এগুলো এগুলো রাখা যেতে পারে। এবং যারা অ্যাকচুয়ালি ভালো রিক্রুটার বা একটু ভালো ক্লায়েন্ট, যেমন কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট এমন পেতেই পারে যে সে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই মানুষ, হ্যাঁ, তার একটা কাজ করা দরকার, আহ, একটা কোনো প্রজেক্ট সামথিং কিছু একটা করা দরকার, সেজন্য আপনাকে নিচ্ছে বা হায়ার করছে। ওকে, তো সে কিন্তু আপনার রেজিউমিটা বা আপনার প্রোফাইলটা দেখে আইডিয়া করতে পারবে যে আপনি আদৌ কোন ক্যাটাগরির মানুষ। এখন আপনার এক প্রোফাইলে যদি এমন হয় যে আপনি গ্রাফিক্স ডিজাইনিং ও করেন, ডিজিটাল মার্কেটিং ও করেন, আবার ইথিক্যাল হ্যাকিং ও করেন, তো তারা একটু জানবে বুঝবে না, কারণ আপনি নিজেই বুঝতে পারছেন যে সবই যদি সে করে, সে আসলে সে কিন্তু মানে জ্যাক অফ অল ট্রেডস, এক্সপার্ট না কোনো কিছুতেই।
ঠিক আছে? তো সেটা নেগেটিভলি নিতে পারে কেউ কেউ। এজন্য যদি করতে চান, হ্যাঁ, ওই সিকিউরিটির কাছে যায়, কম্পিউটার সায়েন্সের আদার্স যে সকল ফিল্ড আছে এগুলোকে কাছে রাখতে পারেন। এবং এটাও একটা কি বলে, অফারিংস হিসেবে রাখতে পারেন যে, কারণ সিকিউরিটি টেস্টিং এ আমাদের মূল কাজ কিন্তু দুর্বলতাগুলো খুঁজে বের করা, প্রধান এবং একমাত্র ফোকাসই এটা। আমরা কিন্তু কখনোই, এই যে আমি হচ্ছে যত কাজ করি, ক্লায়েন্ট বলারও সাহস নেই যে আমার এটা ঠিক করে দিয়ে দাও। কারণ এই কাজ সেটা না, আমাদের কাজ শুধুমাত্র সিকিউরিটি টেস্ট করা, ঠিক করার দায়িত্ব আমাদের না, এটা তাদের ডেভেলপার যে আছে তাদের দায়িত্ব, ডেভেলপার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে আছে তাদের দায়িত্ব। তবে যে যেটা বললাম যে মার্কেট প্লেস এরকম সিনারিওতে আপনি ফ্রিল্যান্স বেসিসে যে কাজ পাচ্ছেন, কর্পোরেট জবের ক্ষেত্রে তো আর ক্লায়েন্টের সাথে ওয়ান টু ওয়ান কথা বলার সুযোগ নেই, তাই না? অফিস বা প্রতিষ্ঠান যেটা বলবে, যেই ম্যানেজমেন্ট লেভেলে যে কমিউনিকেশন হবে ওটাই ফাইনালাইজ হবে। কিন্তু ফ্রিল্যান্সের ক্ষেত্রে সেটা না। সেক্ষেত্রে আপনি নিজে সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলছেন, তাকে যদি কনভিন্স করতে পারেন যে দেখো, সিকিউরিটি টেস্ট করার দায়িত্বটা আমার, আমি করেছি, তোমার এখানে এখানে দুর্বলতা আছে, আমার কাছে এতটুকুই, মনে মনে করুন আপনার $200 হচ্ছে গিয়ে প্রজেক্ট, ফর এক্সাম্পল হলো। আর পাশাপাশি আপনি অ্যাডিশনাল এটা বলতে পারেন, ওখানে তো একটা সরাসরি মেসেঞ্জারে যেভাবে মেসেজ পাঠান, মার্কেট প্লেসে এরকম চ্যাটিং এর অপশন আছে। তো যেটা অফারিংস বলতে পারেন যে, তবে তুমি যদি আমাকে অ্যাডিশনাল আরো, ফর ভাইয়া এক্সাম্পল একটা জিনিস খেয়াল করলাম কি, যে $50 পে ধরেন করো। একদম ওয়ার্ল্ড ক্লাস লেভেলের যারা হ্যাকার, যে ধরেন যারা যারা তাদের লাইফে অনেক ভালো কিছু করছে হ্যাকিং করে, বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে যারা লাইফে অনেক ভালো কিছু করছে, দেখলাম যে সবাই ভাই মানে ভালো প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার। দেখা যায় কি তার পিছনের একটা হিস্ট্রি আছে ওয়েব ডেভেলপিং নিয়ে, এরপরে সে সাইবার সিকিউরিটিতে আসছে। অথবা হিস্ট্রি নাই কিন্তু সে অনেক ভালো করে প্রোগ্রামিং শিখে তারপর আসছে এখানে। তার মানে এখানে ভালো করার একটা অনেক ভালো বড় একটা উপায় দেখলাম যে প্রোগ্রামিং। যদিও আমাদের প্রোগ্রামিংটা তেমন একটা লাগবে না, টাকা লাগবে এরকম বলে বিভিন্ন কোচিং সেন্টার গুলো, ইভেন ইসে কোনো বলছিল যে তেমন একটা লাগে না, বেসিক জানলে হয়। কিন্তু যেমন যেমন ভাই আপনার কথাই বললাম, আপনি কিন্তু পিএইচপি পারেন, আপনি আবার পাইথনও পারেন, আপনি HTML পারেন, আপনি অনেক কিছু কিন্তু পারেন, যে আচ্ছা, এটা আমাদের কাছ থেকে হাইড করা হয় আর কি। না, এটাও একটা আপনার ভুল অবজারভেশন। এটা সম্পূর্ণ সত্যি না যে সবাইকে প্রোগ্রামিংই জেনে আসতে হবে। প্রোগ্রামিংটা কম্পিউটার সায়েন্সের একটা পার্ট। হ্যাঁ, পুরো কম্পিউটারের অনেক কিছু জানার আছে, বোঝার আছে। যারা এই সিকিউরিটি ফিল্ডে খুব ভালো করেছে তারা অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সটা বোঝে, যে একটা কম্পিউটার কিভাবে কথা বলছে। কথা বলার পার্টটা হচ্ছে প্রোগ্রামিং। এটা এগ্রি করা যায়, প্রোগ্রামিংটা দরকার। তবে তার মানে আবার এই না কম্পিটিটিভ প্রোগ্রামিং যেরকম প্রচুর পরিমাণে প্রোগ্রামিং এর কাজ করা হয় সেই কনসেপ্ট না। কম্পিউটারের অ্যালগোরিদম কি হয় এটাও কম্পিউটার সায়েন্সের আরেকটা পার্ট। হ্যাঁ, কম্পিউটারের আর্কিটেকচার কেমন হয়, তারপরে যে কম্পিউটার নেটওয়ার্কিং যেটা, হ্যাঁ, কম্পিউটার কিভাবে কথা বলছে, এটাও কম্পিউটার সায়েন্সের আরেকটা আলোচনা, আরেকটা টপিক, বিগ টপিক। তো যারা অ্যাকচুয়ালি সিকিউরিটি ফিল্ডে ভালো করেছে বা করছে, এদের সবার কমন প্যাটার্নই এটা যে কম্পিউটার সায়েন্স নিয়ে, অর্থাৎ কম্পিউটারের ইন্টারনাল মেকানিজম গুলো নিয়ে বিস্তৃত নলেজ তাদের আছে। ঠিক আছে, কম্পিউটার কোথায় কিভাবে কাজ করছে, করতে পারে, এগুলো নিয়ে তাদের খুব ভালো জানাশোনা আছে। এবং এর জন্য দেখবেন এই যে আপনাদের যে ক্লাসগুলো হয়েছে শুরুর দিকে, আপনাদের কারো হয়তো বিরক্ত লাগতো। আমি জানি যে কেন এত কিছু আলোচনা করতে, HTML প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, লিনাক্স, তাই না? এগুলো কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ক্যাটাগরি বা সাব টপিক, এবং এগুলো না জানলে সিকিউরিটি ভালো করে বোঝা যায় না। ঠিক আছে, এই জন্যই শুরুতে আলোচনাগুলো করে দেন আমরা এই যে হ্যাকিং এর একটা একটা আলোচনায় এসেছি। ওকে।
আর কারো কোনো কনফিউশন? জি, আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি একটু ওয়ালাইকুম অ্যাসাইনমেন্টের আসসালাম। ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। আমি আমি বেসিক্যালি ওই অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে সাবমিট করতে পারি না, বেসিক্যালি অফিসের কাজে বাইরে ছিলাম, বাসার বাইরে। তো আমি কোনো মতে ক্লাসে জয়েন করেছি মোবাইল দিয়ে। এখন পরবর্তীতে কোনো স্কোপ আছে কিনা জমা দেওয়ার? জমা দিতে পারবেন ঠিকই, কিন্তু সত্যি বলতে আমার খেয়াল করে যেখানে মার্কস যে দিতে হয় এটা আর দেওয়া হবে না। কারণ সেটা হচ্ছে যেদিনে ক্লাস এদিনই মার্কসটা দিয়ে ফেলি। আরো অন্যান্য ব্যাচের ক্লাস থাকে, তো পরে যে আবার একজনের জন্য আলাদা করে সবকিছু ওপেন করে আইডি খুঁজে লিস্ট থেকে কোথায় সাবমিশন করেছেন খুঁজে মার্কস দেয়া, এটা একটা হ্যাসেলের বিষয়। আর যেটা টাইমলি দিয়ে দিলে যেটা হয় যে সাথে সাথে, যেমন এই যে এখানে যারা যারা সাবমিশন করছে সব আর কি ক্লাস শেষে মার্কস দিয়ে দিতে পারবো। ওকে, এখনই অ্যাসাইনমেন্টের আজকেই ডেট, আজকেই এই অ্যাসাইনমেন্টের আলোচনা এখানেই সব শেষ, সব ক্লোজ। ওকে, কখনো এটা আচ্ছা, ফার্দার ওপেন করা হয় না, তো অযথা আশ্বাস দিয়ে আসলে কাজ নেই। এটা ওপেন করা সুযোগ হয় না আসলে। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে কি, এখানে সবাই তো বেশিরভাগ সবাই সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আমরা কি এখানে আসে ভালো করতে পারবো না? আমার তো খুব ইচ্ছা, মানে আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। সিএসসি নিয়ে এটা অবশ্য অ্যান্সারটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ফিল্ডে আগাতে চাচ্ছেন বা কোন অ্যাপ্রোচে কথা বলছেন। যদি এমন হয় যে ব্যাংক বা বিশেষ করে ব্যাংক গুলো বা সরকারি যে সকল পজিশন গুলো হয় এখানে এই ডিগ্রির বিষয়টা নিয়ে বেশ স্ট্রিক্ট তারা। কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে এরাও মোটামুটি স্ট্রিক্ট। কিছু জায়গায় তো মানে বলেই দেয় যে এই ডিগ্রি সিএসসি বা এরা ডিগ্রির ব্যতীত অ্যাপ্লাই করার দরকার নেই, অ্যাপ্লাই করলেও সিভি ইন্টারভিউতে ডাকে না। এটা একটা বিষয়, তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, সব প্রতিষ্ঠানে। যেমন আমিও যে জবে ঢুকেছি আমিও তখন কিন্তু আমার লিটারালি ডিগ্রি শেষ হয়নি, তখন স্টুডেন্ট অবস্থায় আমি হচ্ছে জবে ঢোকা। হ্যাঁ, তখন থেকে চেষ্টা করছি একটা কিছু করার, তো ডিগ্রি দরকার পড়েনি। কিছু প্রতিষ্ঠান আছে। ভাইয়া ওই ভাইয়া শুনতে পাচ্ছি না। ভাইয়া যে ভাইয়াটা বলছে যে উনি সিএসসি ব্যাকগ্রাউন্ড না, তো উনি অনেক ভালো করতে চায়, ওনার জন্য একটা কথা বলবো জাস্ট। আমি এই কোর্সটা নেওয়ার আগে ইন্সপায়ার হয়েছিলাম এই ক্লাস 9-এর একটা ছেলে, আপনার আপনার কথা খুব বলছিল ওই আজে কিবরিয়ার প্রোগ্রামে। তো ও ক্লাস 9-এ ও জি জি কতটুকু বা জি জি। ও কতটুকু বা প্রোগ্রামিং পারে বলেন, কিন্তু ও কিন্তু নিজের চেষ্টার থাকার কারণে ও খুঁজে খুঁজে সব বের করে ফেলছে। আপনার সামনে ইউটিউব আছে, রিসোর্সের অভাব নাই, ইউটিউবে সার্চ দিলে হাজার 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 প্লে লিস্ট পাওয়া যায়। প্রোগ্রামিং শিখে নেন, অবশ্যই ভালো করবেন। নট নেসেসারি আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে হতেই হবে। আপনার কাজ যদি ভালো হয় ক্লায়েন্ট আপনাকে খুঁজে খুঁজে কাজ দিবে, সিএসসি ব্যাকগ্রাউন্ডকে না দিয়ে আপনাকে দিবে, কারণ আপনার কাজ ভালো। তো আসলে কোনো কিছুই মানে স্টপ করতে পারবেন আপনাকে, যদি আপনার মধ্যে অতটুকু ইন্টারেস্ট থাকে। যেমন ওই ক্লাস 9-এর ছেলেটা কতটুকু ব্যাপারে চিন্তা করেন, হয়তো বা আমার আপনার থেকে অবশ্যই কম পারে, কারণ আমি আমি আপনি ইউনিভার্সিটিতে পড়ি, সে ক্লাস 9-এ পড়ে এত ভালো করছে, তা আমরা তো ওর থেকে 100 গুণ ভালো করার ক্যাপাবিলিটি আমাদের আছে। তো এরপরেও যদি চিন্তা করি যে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আমি পারবো না, তাহলে এটা লেম এক্সকিউজ ছাড়া আর কিছুই না। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, মাইন্ড আমি করিয়েন একটা না রিয়েল আবার। এক্সাম্পল দিতে না চাই না, এখানে। অবশ্যই। আমি নিজে কিন্তু ভার্সিটিতে পড়াশোনা করি না, আমি কলেজ ড্রপ আউট করে আলহামদুলিল্লাহ এখন তো প্রোগ্রামিং শিখে কিছু একটা করে খাইতেছি। সো আপনিও পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, এটাই বলছিলাম। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি থ্যাংক ইউ ভাইয়া, কোন, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ কোন মার্কেট প্লেসে বা কোথায় কাজে অ্যাপ্লাই করছেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এটার রেস্ট্রিকশন নেই। তবে কিছু ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট এটাকে প্রায়োরিটি দিবে যে না এই লোকটা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি আছে,
আরেকজনের ডিগ্রি নেই। তবে যদি কাজের অভিজ্ঞতা দেখে, স্কিল দেখে, সেক্ষেত্রে এটাকে বিবেচ্য বিষয় হিসেবে ধরা হয় না। ঠিক আছে, বাকিরাও যে অভিজ্ঞতা শেয়ার করলো সেটার সাথে এগ্রি। তবে আরেকটা বিষয় একটু বলবো, আরেকজন অভিজ্ঞতা শেয়ার করেন কলেজ ড্রপ আউট, তার জন্য একটু বলি। যদি আপনি বাংলাদেশেই থাকেন তবে সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে, যদিও আপাত দৃষ্টিতে বা এই মুহূর্তে আপনার একটা আর্নিং সোর্স আছে বা একটা ভালো কিছু করছেন, এটা অবশ্যই ভালো। সবাইকে ড্রপ আউট বা এই জিনিসটাতে করবেন, অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করবেন। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, একে তো আমরা থার্ড ওয়ার্ল্ড স্যার আপনার কান্ট্রিতে কথা আছি। অনেক আস্তে আসতেছে, প্রপারলি শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা আচ্ছা, আবারও বলছি যে ড্রপ আউটের চিন্তাটা করা যাবে না। সবাইকেই অন্তত ব্যাচেলর ডিগ্রিটা, হ্যাঁ, যেহেতু টেক ফিল্ডে আগ্রহ আছে, কম্পিউটার রিলেটেড কোন একটা ব্যাচেলর ডিগ্রি সবাই কমপ্লিট অবশ্যই করবেন। তাহলে যেটা হবে যে ইকোনমি কিন্তু সবসময় একরকম থাকে না, হ্যাঁ, সোশ্যাল কন্ডিশন সবসময় একরকম থাকে না। তো আল্লাহ তাআলা কখন কাকে কি পরীক্ষায় ফেলে তারও ঠিক নেই। তো হঠাৎ করে কোনো একটা অপরচুনিটি আসলেও, আহ, যেমন আহ, 2 বছর আগে আমার এক আত্মীয় ইউকে তে চলে যায়, আমি তখন যেতে পারিনি। হ্যাঁ, তখন তখন আমার ডিগ্রি শেষ হয়নি, ব্যাচেলর ডিগ্রি না থাকার কারণে ইউকে তে আমি যেতে পারিনি। শুধু একটা ডিগ্রি নেই, ডিগ্রি আছে মানে রেজাল্ট পরের কথা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স পরের কথা, শুধু ডিগ্রি সার্টিফিকেটটা আছে, এইটাও অনেক সময় অনেক কিছুতে ম্যাটার করে। আমরা গ্লোবালি একটা সিস্টেমের ভিতরে কিন্তু চলি, এর বাইরে গিয়ে আসলে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম হয় যে এমপি টেমপি কেউ আছে, মন্ত্রী এমপি, সেক্ষেত্রে অন্য হিসাব। কিন্তু আপাতত মধ্যবিত্ত যারা আছি তাদের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমের বাইরে যাওয়ার সুযোগ নেই, এর ভিতরে আমাদের বড় হতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি। তো অ্যাটলিস্ট একটা ব্যাচেলর ডিগ্রি কষ্ট করে হলেও নিয়ে ফেলবেন। ঠিক আছে, ড্রপ আউট হয়ে টাইম ওয়েস্ট করবেন না। লাইফের জন্য এটা অনেক বড় একটা ঝুঁকি হয়ে যায়। কালকে আপনার মার্কেট প্লেসে যেমন এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তাই না? তো ইন্টারনেট যদি এরকম আবার 15 দিন বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন? লিটারালি অনেক ফ্রিল্যান্সার কিন্তু চাকরি হারিয়ে ফেলেছে, তাদের কিন্তু জি, চাকরি নেই। সেই সময়টাতে অবশ্যই আমি রিয়েলাইজ করছিলাম যে ইন্টারনেট বন্ধ হওয়ার পরে, তখন আমি আসল পরিস্থিতিটা আসলে রিয়েলাইজ করছিলাম। আমি আপনার সাথে একমত। হ্যাঁ, যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। ব্যাচেলর ডিগ্রিটা থাকলে আচ্ছা আপনি অন্য কোথাও একটা জবে অ্যাপ্লাই করতে পারেন, একটা প্রতিষ্ঠানে। তবে ব্যাচেলর ডিগ্রি নিতে গিয়ে স্কিলের প্রতি যে আগ্রহ, স্কিল বাড়ানোর যেই একটা প্রসেসে আছেন, এইটাকে হেলাফেলা করা যাবে না। ইউনিভার্সিটিতে নামমাত্র পাশ করলেও এনাফ, বাট স্কিল ম্যাটার করে। ওকে, একটা সার্টিফিকেট প্লাস স্কিল, এটা অবশ্যই চাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেই অনেকেই আছেন, বৃষ্টি হচ্ছে, যদি আবার নেট চলে যায় তখন আরেক অবস্থা। যারা আছেন 2 থেকে 19-এর ভিতরে একটু রেসপন্স। 35। ভাই 11। জি, 3, 9 আছি, 9। স্যার 14, 15। 3। 8 আছে ভাইয়া। 14, 15। 17। ভাই 19। তাহিদুর রহমান 17, 17 কি অ্যাটেন্ডেন্স দিলেন? স্যার ওই আমার বোনের ডেলিভারি ছিল তো, প্লাস ওই গ্রামের বাসায় একটু যেতে হয়েছে, ওই জন্য মানে আহ, একদিনে 2টা ক্লাস হয়ে গেছে, তো ওই জন্য অনেকদিন মনে হচ্ছে যে গ্যাপ পড়ে গেছে। এই জন্য আগে আগের ক্লাসগুলোতে আমি প্রতিদিন মানে উপস্থিত থাকতাম আর কি। এই গ্যাপটা পড়ার কারণে ওই কারণ হচ্ছে ওই আমার বোনের ডেলিভারি ছিল, প্লাস ওই গ্রামের বাসায় যেতে হয়েছে 1 সপ্তাহ পরে।
এই জন্য। আর সামনের দিন থেকে রেগুলার থাকতে পারবো না। 6-7 ক্লাস আপনি নেই আসলে। আদৌ পড়া কতখানি ধরতে পারবেন আই ডোন্ট নো, আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আর কি কি বলছিলেন? অ্যাটেন্ডেন্স স্যার রোল 6। এ দিচ্ছি একজন একজন করে। 6। আচ্ছা এরপর আর কি? 21 23 21 27 একদিন মিস, দুদিন মিস। ভাইয়া 23 27 লাস্ট ক্লাসে ছিলাম ভাইয়া। দুটি ক্লাস হয়েছে তো তার লেগে। 28 আচ্ছা যাদের 27 লাস্ট ক্লাসে ছিলাম। 32 যাদের ভাইয়া attendance 33 ভাইয়া হয়েছে, 26 যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে তারা mute ভাইয়া করে 25 ফেলুন। 33 ভাইয়া। 27 লাস্ট ক্লাসে ছিলাম ভাইয়া। ভাইয়া 30 আচ্ছা আচ্ছা। কত? 29 ভাইয়া 30 39 হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 39 37ও চ্যাটে দিয়েছে দেখলাম। হ্যাঁ, তারপর আর কেউ? 38 ভাইয়া। 38, 45 45, 45 45, ভাইয়া 41 ভাইয়া 50 47 চ্যাট বক্সে 34 দিয়েছে। 46 43 স্যার 44 আগের দিনও 49 ছিলাম। এরপর 42 গত ক্লাসেও ছিলাম। অ্যাটেন্ডেন্স আচ্ছা ঠিক ভাই আছে। আপনি বিরতি দেওয়ার পর স্যার আমার কারেন্ট 44টা একটু দেখেন। আচ্ছা এরপরে আর কি? স্যার 54 54, 53 ভাইয়া 51 ওকে। আর কেউ বাকি আছেন? স্যার 44 ভাইয়া 35 দেওয়া হয়েছে, একটু দেখেন তো। না 34 স্যার না, 44 তাই না? স্যার আগের দিন ছিলাম কিন্তু ক্লাস করতে করতে ঘুমাই গেছিলাম, একটু প্রেজেন্ট দিন। কত 16 নম্বর ক্লাসে 44 আচ্ছা 44 আচ্ছা আচ্ছা। আচ্ছা আর কেউ? আর কেউ বাকি আছেন? আচ্ছা গতদিন অ্যানোনিমিটির টেকনিক নিয়ে কথা বলছিলাম তাই না? জি স্যার। প্রাইভেসি টুলস নিয়ে বলছিলাম, অপারেটিং সিস্টেম, টেইলস ওএস এটা নিয়ে বলেছিলাম, টর নেটওয়ার্ক নিয়ে বলেছিলাম। নো স্যার। আচ্ছা একটা সাইট শো করেছিলাম আপনাদের, privacytools.io। এইখানে যেটা ওরা সুন্দর করেছে যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে আপনি ফাইল শেয়ার করতে চাচ্ছেন কারোর সাথে, তো কোন অ্যাপ্লিকেশনটা, যেমন এখানে অনিয়ন শেয়ারটা খুব ভালো। হ্যাঁ, টর নেটওয়ার্ক ব্যবহার করে আমাদের ফাইল আমরা শেয়ার করতে পারি। এমনকি ডার্ক ওয়েবে আপনি যদি ওয়েবসাইট পাবলিশ করতে চান সেটাও অনিয়ন শেয়ার দিয়ে করা সম্ভব। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে সত্য। সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করলে বেটার, মেসেজিং এর ক্ষেত্রে সিগন্যাল অ্যাপস যেটা আছে, টেলিগ্রামও কিন্তু আসলে আমাদের জন্য নিরাপদ না। টেলিগ্রাম অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে
ইউএসডি। আচ্ছা যাই হোক, স্যার এখানে নিচে এগুলো কি মেনশন করা, বিটকয়েন, লিনাক্স, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, কোথায়? মানে অ্যাপ্লিকেশন গুলোর নিচে আর কি, আপনি উপরে যান একটু স্ক্রল করলে আর কি নিচে এটা কি কোন কোন প্ল্যাটফর্মে সাপোর্ট করে এগুলো, এই যে হ্যাঁ 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 ম্যাস্টোডন, হ্যাঁ হ্যাঁ, বিটকয়েন কেন লেখা? বিটকয়েন তো আর কোনো প্ল্যাটফর্ম না, এটা তো একটা ওয়ালেট বা এটা একটা ক্রিপ্টোকারেন্সি। এটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এটা সম্ভবত কারেন্সি বা ডোনেশন জাতীয় কিছু একটা অ্যাক্টিভিটি হবে। ওকে, বলছিলাম অ্যাপ্লিকেশন নিয়ে কথা। টেলিগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে এটা গোয়েন্দা সংস্থা, এই রাশিয়ার গোয়েন্দা সংস্থা, তারা অ্যাকচুয়ালি এই ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে। সিগন্যাল এদিক দিয়ে ভালো, সিগন্যাল পুরোপুরি ডোনেশনের উপরে চলে, প্লাস এমন ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন করে যে সিগন্যালের যারা ডেভেলপার বা প্রতিষ্ঠান আছে ওরাও আপনার ডাটা ডিক্রিপ্ট করে পড়তে পারবে না, দেখতে পারবে না। আমরা কিন্তু ক্রিপ্টোগ্রাফি ক্লাসে এটা নিয়ে বুঝেছি এনক্রিপশন আর ডিক্রিপশন কিভাবে কাজ করে থাকে। আচ্ছা, তো আমাদের অ্যানোনিমিটির জন্য বা প্রাইভেসির জন্য একটা বড় জায়গা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, যার থ্রুতে আমরা কমিউনিকেশন করতে পারি। তো টর হচ্ছে এরকম একটা অ্যানোনিমাইজড নেটওয়ার্ক, যেখানে ভিপিএন এর মতো না। কিন্তু নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, না এটা না, আরেকটা সুন্দর ছবি আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই টর নেটওয়ার্ক দিয়ে দুই তিনটা পারপাস আমাদের সার্ভ হবে। এক নাম্বার হচ্ছে ডার্ক ওয়েব যদি ভিজিট করতে চাই সেটার জন্য আমাদের এই টর নেটওয়ার্ক লাগবে। প্লাস সবসময় ডার্ক ওয়েবে ভিজিট করতে হবে এমন কোনো কথা নেই। আমি ভিপিএন ব্যবহার করতে চাচ্ছি না, কিন্তু অ্যানোনিমিটি চাচ্ছি। তো ভিপিএন এর বদলে আর কি আমাকে এমন একটা নেটওয়ার্ক কানেকশন করতে দেয় যেখানে আমার ইন্টারনেট কমিউনিকেশনের নিরাপত্তা থাকবে। ওকে, তো সেটা আমাদের হচ্ছে অনিয়ন, এটা টর নেটওয়ার্ক আছে সেটা। তো ও কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে এটা একটু আমরা বুঝে রাখি। তবে ইটসেলফ ওদের ওয়েবসাইটে ওভাবে বলা নেই যে আমরা 100% অ্যানোনিমিটি দিতে পারবো। ওকে, ওইটা এখন আর সম্ভব না, ওই প্রসেস পসিবল না। তো ও আসলে আমাদের নিরাপত্তাটা এখানে কিভাবে থাকে, গ্লোবালি এরকম বিভিন্ন নোড আছে, ওগুলোকে কম্পিউটার হিসেবে বিবেচনা করতে পারেন। কম্পিউটার স্যার এই নোটটার মানে কি? নোডটা হচ্ছে যার ভিতর দিয়ে যে আমাদের কমিউনিকেশন হবে ইন্টারনেটে, যে নোড আমাদের আর ইভিন নোডের মধ্যে পার্থক্য কি? বুঝিনি। হ্যাঁ, এভিল নোডের নোড আর যাচ্ছি। ইভিন নোডের মধ্যে পার্থক্য কি? একটা হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আলোচনায়। আগে একটু বলি নোড কি কাজটা করছে। তো যখনই আমি একটা কমিউনিকেশন করতে চাচ্ছি, ফর এক্সাম্পল একটা সাইট ভিজিট করতে চাচ্ছি, হ্যাঁ, মনে করে এই সার্ভারে আমি কিছু একটা রিকোয়েস্ট পাঠাবো, আমার রিকোয়েস্টটা সরাসরি সার্ভারে যাবে না। গ্লোবালি টরের এরকম বিভিন্ন নোড আছে, নোডগুলো এক একটা কম্পিউটার সার্ভার কম্পিউটারের মতো, এবং আহ, বিভিন্ন মানুষ, অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের নোড হোস্ট করে থাকে। তারা নিজেরা আহ, এই কমিউনিকেশন চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য এমন কম্পিউটার দিয়ে রেখেছে। আচ্ছা, তো আপনি যখন ফার্স্টে প্যাকেট পাঠাচ্ছেন, আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনে কি হয়, রিকোয়েস্ট যায়, রেসপন্স আসে।
যখন রিকোয়েস্ট যাচ্ছে ওই সময় কি হয়, মনে করুন গ্লোবালি এরকম 1 লক্ষ নোড আছে ফর এক্সাম্পল, 1 লক্ষ নোড আছে, এখান থেকে র্যান্ডমলি 3টা নোড সিলেক্ট হবে। পরের ডিরেক্টরি সার্ভার আছে, ও র্যান্ডমলি 3টা নোড সিলেক্ট করে দেয়। আমার কম্পিউটার থেকে এই 3টা কম্পিউটার ঘুরে কমিউনিকেশনটা হবে। কিন্তু কথা হচ্ছে এখানে যে অনিয়ন রাউটিং ব্যবহার করে, অনিয়ন রাউটিং জিনিসটা কেমন, এটা খুব ইন্টারেস্টিং। আপনারা পেঁয়াজ ছুলেছেন কখনো? পেঁয়াজ টেয়াজ, পেঁয়াজে দেখেন না লেয়ার থাকে, তো উপরের পার্ট খুলে ফেললে ও কি বলে, উপরে খোসা ছুলে ফেললে ভিতরে আরেকটা পেঁয়াজের মাংসল অংশটা সেটা ছুলে ফেললে আরো একটা ভিতরে মাংসের অংশ থাকে, তাই না? এবং এরকম করতে করতে একদম করে গিয়ে সিঙ্গেল একটা এন্টিটি থাকে। অনিয়ন রাউটিংটা এরকম একটা কনসেপ্ট। এখানে কি হয়, অর্থাৎ যে প্রথম কম্পিউটার যার কাছে ডাটা প্যাকেটটা যাচ্ছে তার কাছে এরকম পেঁয়াজের মতো লেয়ার করে 3 লেয়ারের প্যাকেটটা থাকে। সে জানে না, মানে প্যাকেটের ভিতরে ডাটাগুলো এমন এনক্রিপ্ট করা, সে জানে না যে এই প্যাকেটটা কোন সার্ভারে যাবে বা থার্ড কোন কম্পিউটারের কাছে যাবে। সে শুধু জানে সেকেন্ড কম্পিউটারের কাছে ডাটাটা ফরওয়ার্ড করতে হবে। সেকেন্ড কম্পিউটারের কাছে যখন এই প্যাকেটটা আসে তখন কি হলো, ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটা লেয়ার চলে গেল। তো তখন সে জানে যে এই প্যাকেটটা প্রথম এই বাম পাশের কম্পিউটার থেকে এসেছে, ডান পাশের এই কম্পিউটারের কাছে ফরওয়ার্ড করতে হবে। এর ভিতরে কি ডাটা আছে, কার কাছে যাবে, এই ইনফরমেশনটা সেকেন্ড কম্পিউটারের কাছে নেই, হাইড করা, এনক্রিপ্ট করা। থার্ড কম্পিউটারের কাছে যখন আসে তখন আরেক লেয়ারের তথ্য ওর কাছে উন্মুক্ত হয়। সে শুধু জানে এই এই যে সার্ভার সেইখানে রিকোয়েস্টটা সেন্ড করতে হবে। তো রিপ্লাই কার কাছে যাবে বা কোন কম্পিউটার থেকে এসেছে কোনো ইনফরমেশন তার কাছে থাকে না। আবার সার্ভার যখন রিপ্লাই পাঠায় তখন এরকম গ্লোবালি আবার নতুন করে 3টা নোড সিলেক্ট করে সেইটা দিয়ে আপনার কাছে রিপ্লাই আসবে। বারবার এমন অ্যাড্রেস চেঞ্জ করার কারণে কে আসলে রিকোয়েস্ট পাঠাচ্ছে, কার কাছে যাচ্ছে, এটা খুঁজে বের করা কঠিন হয়ে যায়। আমি বলবো না যে পসিবল না, কঠিন হয়ে যায়। কানে শুনতে হ্যাঁ, হ্যালো। একটার ঘুম পাড়াইছে একটার কার্টুন দিয়ে রাখছি হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? কিছু বলছেন না, বুঝতে পারিনি। কিছু তো বললো একজন। কারো মাইক মনে হয়। নেটওয়ার্কটা বোঝাচ্ছে না নেটওয়ার্ক আচ্ছা, ওই কোয়েশ্চেন না থাকলে সবাই মিউট রাখুন। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে সবাই একটু খেয়াল করে মিউট রাখুন, কেমন? তো পরে কি হচ্ছে আমার স্যার এমনিতেই যে নেটওয়ার্ক এই নোটগুলো কি স্যার এই নোটগুলো কি 24/7 চালু থাকে সার্ভারের মতো? হ্যাঁ, হ্যাঁ, এবং এখানেও কথা আছে যে এভিল নোড যেগুলো না, অনেক নোড আছে, মানে যেহেতু এই মেকানিজমটাই এমন যে কে রিকোয়েস্ট পাঠাচ্ছে কার কাছে যাচ্ছে এটা ধরা কষ্ট। তো গোয়েন্দা সংস্থা কি করে, নিজেরাই এরকম নোড পাবলিশ করে থাকে, হোস্ট করে থাকে। তো এগুলো হচ্ছে এভিল নোড আকারে লেখা। তার কারণে এটাও 100% নিরাপদ বা প্রাইভেসি আমরা বলতে পারি না। টর জিনিসটা তৈরি করেছিল এনএসএ, ইউএসএ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। চমৎকার একটা কনসেপ্ট, খুবই ক্রিয়েটিভ মাইন্ড গুলোর তৈরি করা, তারাই মানুষের জন্য এটা উন্মুক্ত করে প্রথম। স্যার টরেন্ট ফাইল শেয়ারিং যে একটা সিস্টেম আছে এটাও কি সেম ওয়েতে কাজ করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা যেখানে দেখছি নেটওয়ার্কটা একদম নেটওয়ার্ক লেভেলে কিভাবে কাজ করে সেইটা। এনএসএ ক্লেইম করেছিল 2021 সালের দিকে সম্ভবত যে পরের এই এনক্রিপশনটা তারা ব্রেক করতে সক্ষম। তো অনেক কিছুই পসিবিলিটি আছে, প্রবাবিলিটি আছে, ঝুঁকি আছে। 100% নিরাপদ বিবেচনা করা যাবে না, তবে তার মেকানিজমটা সুন্দর এবং অনেকখানি নিরাপদ রাখতে পারে
আমাদের কমিউনিকেশনটাকে। আচ্ছা, এই নেটওয়ার্ক ব্যবহার করে এমন একটা ব্রাউজার আছে। এমনিতে আমাদের পুরো কম্পিউটারের যা যা কমিউনিকেশন হয়, আমাদের কম্পিউটার অনেক পোর্ট থাকে, নেটওয়ার্ক বেসিক ক্লাসে বলেছিলাম তাই না, অনেকগুলো পোর্ট আছে। তো বিভিন্ন রকম সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। তো আমরা যদি চাই আমার পুরো কম্পিউটারের সব কমিউনিকেশন or নেটওয়ার্কের মাধ্যমে হবে, সেইটা একটা প্রসেস। আর যদি চাই যে না আমি শুধু যে ব্রাউজার দিয়ে ওয়েবসাইট যখন ভিজিট করি এই কমিউনিকেশনটা টরের মাধ্যমে হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টরের একটা ব্রাউজার আছে ডাউনলোড, টর ব্রাউজার, এইটা ডাউনলোড করে নিতে পারি। তাহলে কি হবে, যখন ওয়েবসাইট ভিজিট করছি ওই কমিউনিকেশনটা শুধু ওই পার্ট, অর্থাৎ এইচটিটিপির যে কমিউনিকেশনটা হয় ওইটা হবে টর নেটওয়ার্কের থ্রুতে। হ্যাঁ, পুরো সিস্টেম ধরে কিন্তু আমাদের টর কানেকশন ব্যবহার করবে না। আচ্ছা, টরের অ্যান্ড্রয়েড ব্রাউজারও আছে এখন, অনেক সুন্দর করেছে এটা, বেশ ভালো করেছে, চাইলে অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারে, চাইলে উইন্ডোজ লিনাক্স ফাইলটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। জাস্ট সিম্পল ইএক্সি ফাইল, লিনাক্সে কিছু সেট আপও করা লাগে না, জাস্ট ডাউনলোড করবেন আর জিপ ফাইল আকারে আসে। এই লিনাক্সে এটা ডাউনলোড দিলে জিপ ফাইল আকারে আসবে, আনজিপ করবেন আর ইউজ করা শুরু করবেন। আর কিছু করার দরকার পড়ে না, এক্সট্রা কোনো কমান্ড সেটা অ্যান্ড্রয়েডে কিছু অনেক করার ঝামেলা দরকার আছে। পড়ে না। ওকে, তো আমরা আহ, অন্য একটা ভাবে টরের এক্সাম্পলটা দেখবো, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম দিয়ে। কিছু অপারেটিং সিস্টেম আছে যেমন ওনিক্স আর টেইলস ওএস, মানে এর যে শুধু টর ব্রাউজারে হচ্ছে শুধু ব্রাউজারের কমিউনিকেশনটা টর নেটওয়ার্ক দিয়ে হবে। আর এই যে অপারেটিং সিস্টেম গুলো বানানো, মানে পুরো অপারেটিং সিস্টেমের যা যা ইন্টারনেট কমিউনিকেশন হয় সব পুরোটাই টর নেটওয়ার্ক ব্যবহার করে হতে থাকে। ওকে, টেইলস ওয়েসটা আমার এখানে সেট আপ আছে, এটা দিয়ে এক্সাম্পল দেখাই। টেইলস ওয়েসের ভিতরে টর ব্রাউজারও আবার সেট আপ করা, শুধু টর ব্রাউজার না, আরো কয়েকটা জিনিস আছে সেটাও দেখাই। টেইলস ওয়েসকে ইউএসবি স্টিক আকারে বানাতে পারেন, তাতে করে সুবিধা কি, আপনার বুটাবল পেন ড্রাইভ আর কি, পেন ড্রাইভের ভিতরে এটা থাকবে। যখনই আপনার অন্যের কম্পিউটার ব্যবহার করা দরকার, আপনি অন্যের কম্পিউটার না নিয়ে শুধু পেন ড্রাইভটা কানেক্ট করবেন আর চালানো শুরু করবেন। ওকে, তো এইখানে সুবিধা কি, ও শুধুমাত্র আপনার কম্পিউটারের র্যাম ব্যবহার করে কাজ করে। র্যামের মেকানিজম এইটা, আপনি যখনই কম্পিউটার বন্ধ করেন না, র্যাম র্যামে যা যা ইনফরমেশন থাকে সব চলে যায়, মুছে সব যায়। মুছে এজন্যই যায়। আমরা কিন্তু আমাদের এইচডিডি এসএসডি স্টোরেজ ব্যবহার করি, যেখানে তথ্যগুলো জমা থাকে, পারসিস্টেন্ট থাকে। তো টেইলস কি কাজ করে, শুধুমাত্র র্যাম ব্যবহার করে কাজ করে, ও কম্পিউটারে কিছু সেভ করে না, কোনো ডাটা স্টোর করে না। তো যার কারণে কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথে সব ডাটা মুছে যায়, ফরেনসিক অ্যানালাইসিস করে আপনাকে ট্রেস করাটা হয়ে যায় তখন কষ্টকর। তবে সম্ভব না, এটা এই শব্দটা বলবো না, কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো র্যামেরও ফরেনসিক করার বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করেছে। তবে যদি চান, আপনার পেন ড্রাইভ যে স্টোরেজটা আছে, পেন ড্রাইভে যে মেমোরি থাকে ওইখানে কিছু স্টোরেজ আপনি সিকিউর করে আলাদা রাখতে পারেন, যে কম্পিউটারের ভিতরে স্টোরেজ আসে কাজ করবে। আর এটা একদম প্রাইভেসি ওরিয়েন্টেড আস্ত একটা অপারেটিং সিস্টেম। আমাদের যা যা দরকার, ব্রাউজার হিসেবে টর ব্রাউজার আছে, ইমেইলের জন্য থান্ডারবার্ড, এগুলো বিল্ট ইন সেট আপ করা এর ভিতরে। পাসওয়ার্ডের জন্য কি পাস এক্সি আছে, লিব্রে অফিস আছে ওয়ার্ড হিসেবে ব্যবহার করে, মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার, ফাইল টাইল শেয়ার করতে চাইলে অনিয়ন শেয়ার আছে, মেটা ডাটা ক্লিনার আছে। মেটা ডাটা নিয়েও কিন্তু প্রথমের দিকে আলোচনা করেছিলাম। এভরিথিং ওর ভিতরে আগে থেকেই সেট আপ করা, অনেকগুলো প্রাইভেসি ফোকাস টুলস। চাইলে আপনি এগুলো আলাদা আলাদা করে আপনার পিসিতেও সেট আপ করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তবে ও কি হয়, একটা আস্ত প্যাকেজ আকারে
আসে। ওকে, এখন ওকে ডাউনলোড কি করা যায় বা ইনস্টলেশনের যেটা ওদের আগে আগে হচ্ছে গিয়ে বুটেবল করা যেত। আর এই উইন্ডোজের এটা একটু এক্সপ্লোর করে দেখবেন, আপনারা এক্সপ্লোর করে নেক্সট ক্লাসে আমাকে একটু জানাবেন। আমি এটা এক্সপ্লোর করার সময় পাচ্ছি না যে এই অংশটা কিভাবে কাজ করবে। উইন্ডোজে কি হাইপারভাইজরে রান হবে, না একটা অ্যাপ্লিকেশন আকারে রান হবে, নাকি ভার্চুয়াল মেশিন আকারে রান হবে। তো একটু এটা এক্সপ্লোর করবেন, আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদের চ্যাটে। ইনস্টল করবো আমরা, ইনস্টল করে রান করবো। একটু দেখবেন যে আসলে এখানে প্রসেসটা কি বলে বা অ্যাকচুয়ালি বলে। আর এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনে ভার্চুয়াল বক্সের জন্য একটা কালি লিনাক্সের যেরকম ভার্চুয়াল বক্স এডিশন আছে ছিল, এই টেইলস এর এরকম ডেডিকেটেড এডিশন ছিল, কিন্তু এখন নাকি ওরা এটা আহ, বন্ধ করে দিয়েছে, ডাউনলোডের অপশনটা দিচ্ছে না। We do not currently provide a solution for running a virtual machines. এই অপশনটা ওরা রাখেনি, মানে সিকিউরিটি কিছু ইস্যুর জন্য 5.2 যে ভার্সনটা, এটার জন্য ওরা এই অপশনটা রাখেনি। যাই হোক, আমার এখানে আগের ডাউনলোড করা সেটআপ করা আছে, ওটা দিয়ে এক্সাম্পলটা দেখে যে টেইলস ওএস কাজ করে কি। ওকে, টেইলস যদি আপনি রান করতে চান, আপনাকে বুটেবল পেন ড্রাইভ করে রান করতে হবে, অথবা এই যে আগের পেজে যে ইনস্টলের অপশনটা, এটা একটু এক্সপ্লোর করে দেখবেন কি কাজ করে। আরেকটা ওএস যেটা আছে হোনিক্স, এটাও ট্রাই করতে পারেন। এর অবশ্য ভার্চুয়াল বক্স এডিশন আছে। এটাও হচ্ছে প্রাইভেসি ফোকাসড এবং প্রাইভেসি রিলেটেড অনেকগুলো সলিউশনে যেখানে দেয়া আছে আপনার আইপি অ্যাড্রেস, আইডেন্টিটি লগইন করা, ম্যালওয়্যার প্রোটেকশন সবকিছুই এর ভিতরে দেয়া আছে, ট্রাই করতে পারেন। ওকে, লিঙ্কটা দেন। হ্যাঁ, এইটার আইওএসও এখনো আসেনি, ভার্চুয়াল বক্স এডিশন আছে। ওকে, এটাও ডাউনলোড করে ট্রাই করতে পারেন, আমি এটার লিংক দিয়ে দিচ্ছি চ্যাটে। বিষয়গুলো স্যার ইন্টারেস্টিং, ডিরেক্ট ট্রাই করে টক্স দেখবেন। করলে কি টর ব্রাউজার দিয়ে কোনো প্রবলেম আছে? বুঝিনি। টর ব্রাউজার দিয়ে মানে টর ব্রাউজার দিয়ে যদি আমরা আর কি ডার্ক ওয়েব ভিজিট করি বা টর ব্রাউজারটা ডিরেক্ট ইউজ করি, তাহলে কি কোনো প্রবলেম আছে? এরকম কোনো আর কি এক্সট্রা ভার্চুয়াল মেশিনে কোনো আলাদা ওএস ছাড়া বা কোনো আলাদা ইয়া ছাড়া, মানে অপারেটিং সিস্টেম ছাড়া? সিকিউরিটি পার্সপেক্টিভে যদি চিন্তা করি, হ্যাঁ, এটা ঝুঁকির জায়গা আছে। কারণ কোন সাইট, কারণ ডার্ক ওয়েবের যেই মেকানিজম, ওখানে যে আসলে কে যে কোন সাইটের ওনার, উই ডোন্ট নো, কিভাবে সাইট বানিয়েছে, উই ডোন্ট নো। তো আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এজন্য ভার্চুয়াল মেশিন ব্যবহার করলে কিছুটা সেফ, যাতে ম্যালওয়্যার কম্পিউটারে ঢুকে গেলেও আসল কম্পিউটার যেটা পার্ট, ওইখানে ইনফেক্ট করতে পারবে না। ওকে, আর যারা যদি কেউ দেশের বাইরে থাকেন, দেশের বাইরে একটু ঝামেলা আছে। ইউএসএ তে, তারপরে সিঙ্গাপুর, মানে কিছু কান্ট্রিতে বলে যে আপনি এমনিতে টর ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যালিশিয়াস কোনো সাইটে ঢুকলে, জাস্ট ভিজিট করেছেন, তাতেও আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। আমি জানি না আপনারা কেউ দেশের বাইরে আছেন কিনা, যদি থাকেন একটু সেই দেশের সৌদি আরব বা এই জায়গাগুলোতে খুব স্ট্রিক্ট ওরা। হ্যাঁ, একটু আইনটা জেনে নেবেন। আচ্ছা, এখানে স্যার, প্রথমে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলুন। ভার্চুয়াল বক্স বা ভার্চুয়াল কম্পিউটারের মতো কি স্যার ভার্চুয়াল ফোন কিংবা ক্লোন ফোন কি তৈরি করা যায় স্যার? যা ইমিউলেটর বলে ওইটাকে, অনলাইনে অনেক জায়গায় পাবেন। আর বুঝিনি স্যার কোনটা সিম নিতে। সোয়াইপিং এটা কিভাবে করা হয়?
সিম সোয়াপিং, আচ্ছা, সোয়াপিংটা নিয়ে আমার আইডিয়া নেই, আমি কখনো প্র্যাকটিক্যালি সিমের এই কাজগুলো করিনি। ওকে, যার কারণে ইন ডেপথ খুব ভালো এক্সপ্লেনেশন দিতে পারবো না, তবে যতটুকু আইডিয়া আছে অন্যদের কাছ থেকে, সেটা যেটা করে যে সিমের ওখানেও কিন্তু কিছু প্রোটোকল ব্যবহার করে। আমাদের ইন্টারনেটে যেমন প্রোটোকল থাকে, সিমের যেই কমিউনিকেশন হয় টাওয়ারের সাথে, সেখানেও কিছু প্রোটোকল তারা ব্যবহার করে। সিম যে টাওয়ারের সাথে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করে, পাসওয়ার্ড থাকে। তো যেটা করে এই প্রোটোকল গুলোর দুর্বলতা ব্যবহার করে, মেকানিজম ব্যবহার করে ব্ল্যাঙ্ক কোনো সিমে ওই আইডেন্টিটি গুলো রাইট করে নেওয়া হয়, বা টাওয়ারকে ফোর্স করে বলে দেওয়া হয় যে আমিই হচ্ছি সিম, আমার কাছে ডাটা পাঠাও বা আমার সাথে কানেক্ট করো। এই টাইপের কিছু মেকানিজম ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি কখনো প্র্যাকটিক্যালি এই আক্রমণ গুলো করিনি, তো আমি অত ভালো আইডিয়া বলতে পারছি না। আচ্ছা, টরের এখানে আসি, টেইলস ওএসে আমি আছি আপাতত। এর অ্যাপ্লিকেশনসে যদি যাই, অনেক ধরনের আমার অ্যাপ্লিকেশনের ভিতরে অলরেডি সেট আপ করা, এবং বেশিরভাগই ফ্রি এবং ওপেন সোর্স করে তৈরি করা। তো আমরা টর কানেকশনটা দিলাম, টর ব্রাউজার যেটা আছে সেইটা ব্যবহার করি। টেইলস এর ভিতরই বিল্ট ইন টর ব্রাউজার আছে। আচ্ছা, টর ব্রাউজার আসতে আসতে আমরা আরেকটা কনসেপ্টের সাথে একটু পরিচিত হয়ে আসি। সেটা হলো ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, একটা কনসেপ্ট আছে, যেটা হয় যে প্রতীকী অর্থে বোঝানোর জন্য এইভাবে মানুষ ছবি এঁকে বোঝায় যে আমাদের পুরো ইন্টারনেটের যে অংশটা আমরা দেখে থাকি, এটা খুব সামান্য অংশ। অনলাইনে আরো অনেক রিসোর্স আছে। ছবিটা লোড হতে সময় নিচ্ছে, এটা দিয়ে দেখাই। আচ্ছা, যদি ছবিটা ফেটে গেল, যেটা বোঝাচ্ছে যে আমাদের এভরিডে ইউজে আমরা যেই ওয়েবসাইট গুলো দেখে থাকি, এটা খুব সামান্য অংশ। এর বাইরেও বিশাল একটা নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এটা আমাদের ইন্টারনেটেরই অংশ। এই গ্লোবাল ইন্টারনেট দিয়েই তারা কানেক্টেড হয়, কিন্তু একটু প্রাইভেট, মানে এদেরকে এই চাইলেই অ্যাক্সেস করা যায় না, খুঁজে বের করা যায় না। এই পোর্শনটা হচ্ছে ডিপ ওয়েব। এটা বেশ বড়, সেমি ব্যাড গাইজ, বা এখানে হচ্ছে কোনো গভর্নমেন্ট নাই, কোনো রুলস রেগুলেশন চলে না, কোনো অথরিটি নেই, যার যা ইচ্ছা তাই করতে পারে। এটা হচ্ছে ডিপ ওয়েবের কনসেপ্ট। আমরা আমাদের টর ব্রাউজার ব্যবহার করে বা টর নেটওয়ার্ক ব্যবহার করে এই ডিপ ওয়েবের পোর্শনটাতে আমরা বিচরণ করতে পারি। এর চেয়েও আরেকটু সিক্রেটিভ নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে ডার্ক ওয়েব। হ্যাঁ, ডার্ক ওয়েব পোর্শনটা সিক্রেটিভ কেন? মানে এই ডিপ ওয়েবের সাইট গুলো যাও খুঁজে পাওয়া যায়, কিছু সার্চ ইঞ্জিন আছে এগুলো থ্রুতে, কিন্তু ডার্ক ওয়েবের সাইট গুলো এই খুঁজেও পাওয়া যায় না। মানে এমন, একে তো নেটওয়ার্ক ভিন্ন, প্লাস আইডেন্টিটি ভিন্ন। অনেক সাইট আছে ইনভাইট অনলি, অর্থাৎ ওই সাইটের অ্যাডমিন যদি আপনাকে নির্দিষ্ট করে লিংক পাঠায়, তবেই আপনি এই সাইট খুঁজে পাবেন, আদারওয়াইজ কখনোই এই সাইটগুলো আপনি খুঁজে পাবেন না। তো এটা একটা ইস্যু আছে গভর্নমেন্ট কমিউনিকেশনের জন্য, গোয়েন্দা সংস্থাগুলো কমিউনিকেশনের জন্য এই ডার্ক ওয়েবের নেটওয়ার্কটা ব্যবহার করে। এটা আরো সিক্রেটিভ। ওকে, তো আমার টরের সাথে কানেকশন হচ্ছে, টর ব্রাউজারটা স্টার্ট।
বিল্ট ইন ভাবে টরের এই যে ব্রাউজার, এটাও ফায়ারফক্স ব্রাউজারই। হ্যাঁ, এবং এখানে ডাক ডাক গো নামে সার্চ ইঞ্জিন থাকে। প্রবলেম হলো ডাক ডাক গো, হোয়াট ইজ মাই আইপি, আচ্ছা ডাক ডাক গো যেটা করে, সারফেস ওয়েব, আমরা মাত্র যে ছবি দেখলাম, এই সারফেস ওয়েবের সাইট গুলো সে লিস্ট করতে পারে। ডার্ক ওয়েবে যে সাইট গুলো আছে এগুলো কিন্তু ডাকডাকগো খুঁজে বের করতে পারে না, যদিও প্রাইভেসি ফোকাসড, তো সেও পারে না। দেখুন আমার লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস টেক্সাস। ওকে, তো ডার্ক ওয়েবের সাইট গুলো মানে ডিপ ওয়েবের সাইট, আরো যদি ভালো করে বলি, ডিপ ওয়েবের সাইট গুলো বের করার জন্য আমাদের আলাদা সার্চ ইঞ্জিন আছে। হিডেন উইকি। হিডেন উইকি শুধু একটা কিছু কালেকশন মতো কিছু সাইট সাথে শেয়ার মানে লিস্ট করা, নাথিং এলস। ডার্ক ওয়েবের সাইট খুঁজে বের করতে চান, ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে। যেমন একটা খুব ভালো সার্চ ইঞ্জিন হচ্ছে টর্চ। টর্চ আছে, আমি আছে, হেস্ট্যাক আছে। এরা কি করতে পারে, এখানে গিয়ে আমি যদি এবং এখানে কমিউনিকেশনটা স্লো হয় কিন্তু, যে তিনটা নোড ঘুরে ডাটার আদান প্রদান হচ্ছে, তার কারণে ডার্ক ওয়েবে যে কমিউনিকেশন হয় এটা একটু স্লো। আচ্ছা টর্চ এসেছে, তো এইখানে মনে করুন আমি একটা দিই, কি দেওয়া যায়, একটা কিছু লিখি। শুধু অ্যালিয়েন শব্দটা লিখেছি, এখানে যা যা রেজাল্টের সাইট যাই দেখাচ্ছে সবগুলো কোনো না কোনো ডার্ক ওয়েবের অ্যাড্রেস, ডট অনিয়ন অ্যাড্রেস। ডার্ক ওয়েবের সব সাইটেই ডট অনিয়ন থাকে, এক্সটেনশন একটাই এক্সটেনশন ডট অনিয়ন। এই যে সাইটটা, এটার লিঙ্ক সম্ভবত এখান থেকে কপি হবে না, আমার ওই ব্রাউজার থেকে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই লিঙ্কটাও দিলাম আপনাদের চ্যাট বক্সে, গিয়ে এখান থেকে এক্সপ্লোর করতে পারেন যে এখানে আরো কিছু সার্চ ইঞ্জিন আছে। এই যদি এই যা রিলেটেড খুঁজে বের করতে চান সার্চ দিবেন ও এই রিলেটেড সাইট এনে দেখাবে। এখানে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। ওকে, হ্যাকারদের প্রোগ্রাম আছে, হ্যাকিং এর বই আছে, অনেক কিছু যেমন আছে, খারাপ জিনিসপত্র আছে, এবং পারত পক্ষে ওই জিনিসগুলো অ্যাভয়েড করবেন। যদিও মাথায় বারবার এরকম টোকা দিতে থাকবে যে দেখি না একটু কি আছে এরকম, তবে এই টাইপের কাজে যাওয়ার দরকার নেই। আমি একবার এরকম মাথায় খেলছিল যাচ্ছে দেখি কি আছে, আমি খুঁজতে খুঁজতে রেড রুম খুঁজছিলাম মূলত, আসলে যা বাস্তবে এটা এক্সিস্ট করে কিনা। তো একটা সাইট খুঁজে পেলাম, ইউটিউবের মতো সাইট, এবং সরাসরি মানুষকে জবাই করছে, জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলছে, হ্যাঁ, মাথা যে উম, মাথা থেতলিয়ে ভিতরে কি আছে না আছে এগুলো বের করে দেখাচ্ছে। মানে এই টাইপের স্ট্রিমিং সাইট, ওই সাইটটা আমার কল্পনায় আসলে এখনো আমার মানে গা ঠান্ডা হয়ে আসে। এত এত জঘন্য রকমের, এবং লক্ষ লক্ষ ভিউয়ার এই ভিডিও গুলোর, ইউটিউবে ভিউ দেখায় না সেরকম। খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে। ডার্ক ওয়েবের একটা হচ্ছে আমাদের উইকিলিক্স। উইকিলিক্সটা খুবই চমৎকার একটা জিনিস, এই জন্য যে বিভিন্ন দেশের, বাংলাদেশেরও অনেক, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দুর্নীতির ইনফরমেশন এই উইকিলিক্সে পাবলিশ হয়। উইকিলিক্স সারফেস ওয়েবেও আছে, ডার্ক ওয়েবেও আছে। ডার্ক ওয়েবে কেন সুবিধা কি, যে আমার পরিচয় গোপন রেখে আমি ডকুমেন্ট বা এই জিনিসগুলো পাবলিশ করে দিতে পারছি, প্রচার করে দিতে পারছি। ওকে, তো এটা একটা মানে ভালো অনেক কিছুই আছে এখানে।
তো তো আপনারা একটু এক্সপ্লোর করবেন কিভাবে ইনফরমেশন খুঁজে বের করতে হয়। এখানে তো একটা লিঙ্ক দিলাম, আরো কয়েকটা সার্চ ইঞ্জিন ট্রাই করবেন। ক্লায়েন্টরা, মার্কেট প্লেসে ক্লায়েন্ট মাঝে মধ্যে এই টাইপের কাজের অফার আসে যে আমাকে ডার্ক ওয়েব থেকে তুমি একটা কিছু খুঁজে দাও বা এই টাইপের ইনভেস্টিগেশনের কাজটা করে দাও। ওকে, একটু এক্সপ্লোর করবেন। এখানে আদার্স যে টুলস গুলো আছে বা হুনিক্স যে ওয়েসটা দেখালাম ওটাও ট্রাই করে দেখবেন যে ওটা কিভাবে কাজ করছে, কি কি অ্যাপ্লিকেশন আছে। এগুলো তো এডিশনাল কোনো কমান্ড দেওয়ার কিছু নেই, জাস্ট অপশন গুলো এক্সপ্লোর করবেন ক্লিক করে করে যে কোন অপশনে ক্লিক করলে কি হয়। ঠিক আছে, একটু বাসায় এফোর্ট দিবেন। ওকে, আচ্ছা, আজকে একটা ছোট অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, খুব বেশি বড় টাস্ক না, কিন্তু ছোট একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, আপনারা করে ফেলবেন। আর এই তো ডার্ক ওয়েবের আলো, ডার্ক ওয়েব অ্যানোনিমিটি প্রাইভেসির যে আলোচনা, এটা এই পর্যন্তই শেষ হোক। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই আরেকটু এক্সপ্লোর করবেন, লিঙ্ক গুলো দিয়েছি একটু সেভ করে রাখবেন। ওকে, আমরা নেক্সট দিন আহ আরো কিছু হ্যাকিং এর অ্যাটাক নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তো সবাইকে শুভরাত্রি। আসসালামু ভাইয়া আলাইকুম।